আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সকলে খুব ভালো আছো। আজকে আমরা এইচএসসির এমন গুরুত্বপূর্ণ একটা টপিক পড়বো যে টপিকে সকলের কম বেশি সমস্যা থাকেই। খুব গুরুত্বপূর্ণ কেন বলছে, কারণ এই সমাস টপিকটা তোমাদের মোটামুটি 7-8 থেকেই ছিল এবং এইচএসসিতে আসার পরেও তোমাদের জন্য এটা সমস্যা থেকে যায় এবং এডমিশনে গেলে এই সমাজ থেকে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রশ্ন থাকে। তাই সমাস এইচএসসির জন্য এডমিশনের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। আজকের ক্লাসটি শুধুমাত্র এইচএসসি শিক্ষার্থীদের জন্য না, আজকের ক্লাস এডমিশন শিক্ষার্থীদের জন্য সহ। তাই দেরি না করে আমরা শুরু করি। প্রথমে আমরা সমাসের প্রাথমিক আলোচনা, আজকে প্রথম পর্বে আমাদের সমাসের প্রাথমিক আলোচনা নিয়ে কথা হবে। প্রাথমিক আলোচনা বলতে আসলে আমরা সমাস বলতে কি বুঝি, সমাস বলতে কি বুঝাই, এই জিনিসটা নিয়ে আমরা কথা বলবো প্রাথমিক আলোচনার মধ্যে। প্রথমত আমরা যদি দেখি, সমাস শব্দের অর্থ আমরা জানি মিলন। শব্দের অর্থ কি? মিলন। আরেকটা শব্দের অর্থ লিখবেন, সেটা হচ্ছে একপদীকরণ। সেটা কি? একপদীকরণ। একপদীকরণ কিংবা মিলন কেন বলতেছি, প্রথমে আমি যদি দেখি, এদিকে একটা উদাহরণ লিখি আমরা। সিংহ সিংহ চিহ্নিত আসন কি হচ্ছে? সিংহাসন। সিংহ চিহ্নিত আসন কি হচ্ছে? সিংহাসন। এখন এখানে দেখেন, আমরা জানি বাক্যে অবস্থিত প্রত্যেকটি শব্দই এক একটি পদ। আমরা জানি বাক্যে অবস্থিত প্রত্যেকটি শব্দই এক একটি পদ। তাহলে একটি পদ, আরেকটি পদ এবং আরও একটি পদ, এই তিনটি পদ একসাথে মিলিত হয়ে একটি পদ হয়েছে। এই কারণে সেটাকে আমরা কি বলছি? একপদীকরণ। আর যেহেতু তিনটা পদের মিলন হয়েছে, তাই আমরা তাকে মিলনও বলতে পারবো। হয় মিলন, নয় একপদীকরণ। মিলন বলতে আহসান হক মিলন না। আচ্ছা, যাই হোক, একপদীকরণ বুঝলাম। এখন মিলন জিনিসটা আরেক, মানে একটা প্রশ্ন আসছে যে তার সন্ধি শব্দের অর্থ তো মিলন, সন্ধি শব্দের অর্থ তো মিলন, তাহলে এই সন্ধির সাথে সমাসের পার্থক্যটা কোথায়? আমরা যদি সন্ধিতে দেখি, সন্ধিতে মনে করেন বিদ্যাসাগর বা বিদ্যালয়, বিদ্যা যোগ আলয়, এটাকে আমরা যদি লিখে তাহলে কি লিখছি আমরা? বিদ্যালয়। এখানে দেখেন বিদ্যা আলো এই দুটা থেকে মিলিত হয়ে বিদ্যালয় হয়েছে, তাহলে এখানে হচ্ছে ধ্বনির মিলন হয়েছে। কিসের মিলন? ধ্বনির মিলন। আর সমাসের মধ্যে পদের মিলন। সমাসের মধ্যে কিসের মিলন? পদের মিলন। খাতায় লিখবেন, প্রথমে লিখবেন সমাস শব্দের অর্থ মিলন অথবা একপদীকরণ। মিলন অথবা কি? একপদীকরণ। এরপরে লিখবেন সমাস, এই মিলন বলতে পদের মিলন বোঝাচ্ছি আমরা। একপদীকরণ কেন, এই উদাহরণটা দিয়ে আপনারা একপদীকরণ জিনিসটা বুঝিয়ে দিবেন। এরপরে সন্ধির জিনিসটা আপনার পাশে পাশে করে, খাতার একটা পাশে করে লিখে রাখতে পারবেন যে সন্ধি বলতে আমরা বুঝি হচ্ছে ধ্বনির মিলন, আর সমাস বলতে আমরা বুঝে থাকি পদের মিলন। জিনিসটা ক্লিয়ার হয়েছে আশা করি। এখন আমরা সমাসের কিছু টার্ম থাকে, বেসিক টার্ম, এগুলো নিয়ে একটু দেখি। আচ্ছা, এখানে দেখি এই যে সিংহ চিহ্নিত আসন। আচ্ছা, এটা আবার একটু ক্লিয়ার করে লিখি। নতুন উদাহরণ লিখলাম, ভাজা যে বেগুন, কি হবে? বেগুন ভাজা। কি হবে? বেগুন ভাজা। এখন টার্মগুলো কি কি থাকে? প্রথমে থাকে ব্যাস বাক্য কাকে বলে, সমস্ত পদ কাকে বলে। সবসময় মনে রাখবেন, যেটা হচ্ছে ছোট, যদিও এভাবে পড়ানোটা উচিত না, তো আমি আপনাকে বোঝানোর জন্য, সহজে বোঝানোর জন্য বলছি, যেটা সবসময় মনে রাখবেন, যেটা আপনাকে প্রশ্ন দেওয়া থাকবে, যেটা আপনাকে কি দেওয়া থাকবে, পরীক্ষায় প্রশ্ন দেওয়া থাকবে, সেটা হচ্ছে সমস্ত পদ। সেটা কি? সমস্ত পদ। এখন সমস্ত পদ, এটা আরেকটা জিনিস দিয়ে মনে রাখতে পারেন যে এখানে দেখেন তিনটা পদ আছে, তিনটা পদ থেকে একত্রিত হয়ে একটা পদ হয়েছে। এই কারণে সেটাকে আমরা কি, সবগুলো পদ মিলে একত্রিত হয়ে যেটা একটা পদ হয়েছে, এই কারণে আমরা সেটাকে সমস্ত পদ বলছি। এই কারণে আমরা সেটা কি বলছি? সমস্ত পদ। এখন সমস্ত পদকে ভাঙলে যে জিনিসটা পাবো, তাহলে সেটাই হচ্ছে আমার কি? বেশ বাক্য। সেটাই আমার কি? বেশ বেশ বাক্য। সেটাই আমার হচ্ছে বেশ বাক্য। বেশ বাক্য, সেটা আমরা তাহলে কি? বেশ বাক্য।
সমস্ত পদকে ভাঙলে আমরা যে জিনিসটা পাচ্ছি সেটা হচ্ছে বেশ বাক্য। তাহলে বোঝা গেছে সমস্ত পদ কি জিনিস, বেশ বাক্য কি জিনিস। এখন আরও কিছু টার্ম আসে যে টার্মগুলো আমাদেরকে অবশ্যই জানতে হবে সমাজ পড়ার জন্য। সেটা প্রথমত হচ্ছে পরপদ কি জিনিস। প্রথমত কি পরপদ, আপনি মনে রাখবেন সমস্ত পদের পূর্বের অংশটাই হচ্ছে পরপদ। সমস্ত পদের কি পূর্বের অংশ হচ্ছে, দুঃখিত, পূর্বের অংশ হচ্ছে পূর্বপদ, পূর্বের অংশ হচ্ছে পূর্বপদ, পূর্বের অংশ হচ্ছে পূর্বপদ, আর সমস্ত পদের পরের অংশ হচ্ছে পরপদ। পর দিয়ে মনে রাখবেন, পর দিয়ে মনে রাখবেন। পূর্বের অংশ হচ্ছে পূর্বপদ, পরের অংশ হচ্ছে পরপদ। পরের অংশ কি পরপদ। তাহলে সমস্ত পদকে আমরা প্রধানত ভাঙার সময় দেখবেন যে সমস্ত পদকে দুইটা অংশে ভাঙা যায়। প্রায় সময় আপনি জিনিস আরামসে ভাঙতে পারবেন। কয়েকটা জায়গায় একটু অসুবিধা হয়, ওগুলোকে আপনাকে একটু বুঝতে হবে, ওগুলো ভালোভাবে পড়তে হবে। যেমন আমি একটু যদি একটা শব্দ লিখি, আপনি এখানে হচ্ছে কি করেন, ভাঙে কি অহিনকুল না, এটা হবে অহিনকুল। বুঝে গেছে? আচ্ছা, এদিকে তাকাই আমরা যে বেগুন ভাজা। তাহলে এখানে কি পূর্বের অংশ হচ্ছে পূর্বপদ এবং পরের অংশ পরপদ। তাহলে আমরা পূর্বপদ পরপদ বুঝছি। এখন আর কি তার মাসে মধ্যপদ। মধ্যপদ কি জিনিস মনে রাখবেন, এই সমস্ত পদের যেটা পূর্বপদ, সমস্ত পদের যেটা পরপদ, সেটা তো বেশ বাক্যের মধ্যে থাকবে। 99% ক্ষেত্রে বেশ বাক্যের মধ্যে সেটা সরাসরি থাকে। তাহলে কি বেগুন জিনিসটা আছে না বেগুন, ভাজা জিনিসটা আছে না ভাজা। তাহলে এই দুইটা জিনিস কিন্তু বেশ বাক্যের মধ্যে আছে। বেশ বাক্য যখন থাকবে এই দুইটা জিনিস ছাড়া, পূর্বপদ এবং পরপদ ছাড়া, আবার ভালোভাবে বলছি, পূর্বপদ এবং পরপদ ছাড়া অন্য যতগুলো পদ আছে সবগুলোই হবে কি মধ্যপদ। অন্য সব যতগুলো পদ আছে সবগুলো কি মধ্যপদ। তাহলে মনে রাখবেন পূর্বপদ এবং পরপদ ছাড়া অন্য যতগুলো পদ থাকবে বেশ বাক্যের মধ্যে সবগুলো মধ্যপদ। মধ্যপদ পূর্বপদের আগে পরে হইতে পারে, পরপদের আগে পরে হইতে পারে, ডাজন্ট ম্যাটার, এটা কোনো সমস্যা হয় না। এটা মাথায় রাখবেন। আপনারা সবসময় ভাবেন যে পূর্বপদ এবং পরপদের মাঝামাঝি যেটা থাকে ওইটাই হচ্ছে মধ্যপদ। না, মাঝামাঝি থাকতে হবে না মধ্যপদ হওয়ার জন্য, এই জিনিসটা মাথায় রাখবেন। তাহলে আমরা পূর্বপদ, পরপদ, সমস্ত পদ, বেশ বাক্য, মধ্যপদ পরে বলছে। আরেকটা জিনিস আছে, উভয় পদ একটা টার্ম থাকে যেটা দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে ব্যবহার হয়। আরেকটা টার্ম সেটা হচ্ছে বহুব্রীহি সমাসের ক্ষেত্রে ব্যবহার হয়, সেটা হচ্ছে অন্যপদ। অন্যপদ। এখন উভয় পদ বলতে কি বোঝায়? উভয় পদ বলতে পূর্বপদ এবং পরপদ দুইটাকে একসাথে, পূর্বপদ এবং পরপদকে দুইটাকে একসাথে কি বোঝায়? উভয় পদ বোঝায়। আর অন্যপদ বলতে যদি এমন কিছু থাকে যেখানে বেশ বাক্যের সাথে আমাদের সমস্ত পদের মিল নাই, ওই ক্ষেত্রে ওই বেশ বাক্যের ওই জিনিসটাকে বলা হয় অন্য পদ, অর্থাৎ ভিন্ন পদ। মানে পূর্বপদের সাথে না, পরপদ না, পূর্বপদ না, পরপদ না, ভিন্ন কোনো একটা পদ এখানে প্রাধান্য পাচ্ছে, ভিন্ন কোনো একটা পদ এখানে সামনে আসছে। যেমন আমি যদি আপনাকে দেখাই, উদাহরণ দেখাই, মনে করেন আমি লিখলাম পঞ্চগড়। পঞ্চগড়, পঞ্চগড় বলতে আমি পঞ্চ বুঝতেছি না গড় বুঝতেছি, কিছুই বুঝতেছি না। পঞ্চগড় বলতে আমি কি বুঝতেছি? একটা জেলার নাম বুঝতেছি। পঞ্চগড় বলতে আমি একটা কি বুঝি? একটা জেলার নাম বুঝি। যেমন সেতার, সেতার, সেতার বলতে আমি সেও বুঝি না তারও বুঝি না। সেতার বলতে আমি সেও বুঝি না তারও বুঝি না। সেতার বলতে আমি একটা বাদ্যযন্ত্র বুঝি। তাহলে ভিন্ন পদ প্রাধান্য পাইছে না, পূর্বপদও প্রাধান্য পায় নাই, পরপদও প্রাধান্য পায় না, কিংবা উভয় পদ দুইটা একসাথে প্রাধান্য পায় নাই। আমি এখানে কি প্রাধান্য পাচ্ছে? একটা বাদ্যযন্ত্রের কথা প্রাধান্য পাচ্ছে। এই কারণে এগুলোকে আমরা বলবো অন্য পদ প্রাধান্য পেয়েছে। আর যদি আমরা ইয়ার ক্ষেত্রে দ্বন্দ্ব সমাস, যেমন অহিনকুল, অহিনকুলে আমি অহিও প্রাধান্য পাইছে, নকুলও প্রাধান্য পাইছে। দ্বন্দ্ব সমাসে একটা কমন উদাহরণ দেখে আপনাকে, সেটা হচ্ছে দা কুমড়া। দা কুমড়া। এখন দা কুমড়ার এখানে কি আমি দা অথবা কুমড়া কোনোটাকে আলাদাভাবে বেশি প্রাধান্য দিচ্ছি, কোনোটাকে কম প্রাধান্য দিচ্ছি, এরকম হয়েছে না, দুটোটাই সমান প্রাধান্য পাচ্ছে। এখানে দ্বন্দ্ব সমাসে উভয় পদ প্রাধান্য হয়। যদিও আমরা যখন দ্বন্দ্ব সমাস পড়বো বিস্তারিত কথা বলবো। এখন হচ্ছে সমাসে একদম বেসিক অর্থাৎ প্রাথমিক আলোচনা নিয়ে আমি কথা বলছি। প্রাথমিক আলোচনা এই বিষয়গুলো আমাদের আসবে। আপনাকে ভালোভাবে আবার বলছি, পূর্বপদ কি জিনিস, পরপদ কি জিনিস, সমস্ত পদ কি জিনিস, বেশ বাক্য কি জিনিস, মধ্যপদ কি জিনিস, অন্য পদ এবং উভয় পদ কি জিনিস, এই জিনিসগুলো বোঝা লাগবে সমাস বুঝার জন্য, সমাস পারার জন্য। এখন এরপরে আরেকটা আমরা কথা বলি, সেটা হচ্ছে আমাদের সমাসে কি ধরনের পরীক্ষার প্রশ্ন আসে। সমাসের পরীক্ষার প্রশ্নটা কি ধরনের আসে? আমাদের সমাসের প্রশ্ন আসে পরীক্ষা 3 নঙে। এখানে প্রথম হচ্ছে ক নঙে প্রশ্ন থাকে। প্রশ্নগুলো নিয়ে আমরা আলাদাভাবে কথা বলবো। প্রশ্নগুলো সমাসের উপর থাকে না, প্রশ্নগুলো মূলত উপসর্গের উপর থাকে। আর খ নঙে থাকে, কতে থাকে প্রশ্ন আর খতে থাকে হচ্ছে সমাস। এখানের মধ্যে আমি যদি দেখাই আপনাদেরকে, এরকম আপনাকে এরকম প্রদত্ত শব্দগুলো দেওয়া থাকবে। এগুলো দেখেন সব বোর্ড কোয়েশ্চেন এবং শব্দ দেওয়া থাকবে। এই শব্দের বেশ ব্যাখ্যা করতে হবে আপনাকে। এই শব্দটা কোন সমাসের মধ্যে পড়তেছে সেটা লিখতে হবে। পরীক্ষা এভাবে আপনারা বক্স করবেন, এইভাবে 3টা বক্স করবেন, প্রদত্ত শব্দ, বেশ বাক্য, সমাসের নাম, এভাবেই করে লিখবেন। এটা আপনার পরীক্ষা, আপনার প্রেজেন্টেশন খুব উন্নত করবে, আপনার কোয়ালিটি অনেক উন্নত করবে। আর আজকে আমাদের প্রাথমিক আলোচনা এখানে শেষ। প্রাথমিক আলোচনার সমস্যা আর তেমন কিছুই নেই। এটা হচ্ছে সমাসের প্রাথমিক আলোচনা এবং আমার দ্বিতীয় পর্বে আমার দ্বন্দ্ব সমাস নিয়ে কথা বলবো। এর পরবর্তী এইভাবে সিরিয়ালে আমার প্রত্যেকটা সমাস নিয়ে কথা বলবো।